হ্যালো স্টুডেন্টস, আমি মোহাম্মদ মহিমিনুল ইসলাম প্রতীক। আমি বুয়েট 17 ব্যাচ। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 2023 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। বর্তমানে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একজন লেকচারার হিসেবে কর্মরত আছি। পাশাপাশি তোমাদের সকলের প্রিয় রিফাত একাডেমিতে ম্যাথ এবং ফিজিক্সের ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত হয়েছি। তো আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা গাইডলাইন ভিডিও নিয়ে। তোমরা যারা বুয়েটে পড়াশোনার স্বপ্ন দেখতেছো আমার মতো, তাদের জন্য। তোমাদের জাস্ট পরীক্ষা শেষ হলো, তো তোমাদের এখন একটু আইডিয়া দরকার যে তোমরা কোন দিকে যাবা। যদিও তোমাদের পরীক্ষা একটা শেষ করছো, কিন্তু এখনও আসলে আসল পরীক্ষা কিন্তু বাকি থেকে গেছে যারা এবার এইচএসসি দিলা তাদের জন্য। কারণ অ্যাডমিশন টেস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাডমিশনটা হচ্ছে খুবই এক্সট্রিম কম্পিটিশনের জায়গা। এখানে তোমাকে ভালো করতে হলে, একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট কনফার্ম করতে হলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, অনেক কম্পিটিশন করতে হয়। আর তার মধ্যে যদি তোমার টার্গেট হয় বুয়েট, বুয়েট কিন্তু কি বলবো, বাংলাদেশের টপ ইউনিভার্সিটি। এটা নিয়ে কারো আর্গুমেন্ট করার কোনো সুযোগ নেই। এবং এখানে সিট কিন্তু খুব কম। তো সেই হিসাবে তোমাকে আসলে সেরাদের মধ্যে সেরা হইতে হবে যদি তুমি বুয়েটে ভর্তি হইতে চাও। তো এখন আসলে আমরা একটু স্টার্ট করি। দেখো, আমরা প্রথমে কথা বলবো হচ্ছে এক্সাম প্যাটার্ন নিয়ে। যদিও এখানে তোমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওল্ড প্যাটার্ন। এই প্যাটার্নে বর্তমানে আর পরীক্ষা হয় না। মাঝে কোভিডের সময় এবং শর্ট সিলেবাসের সময় বইটা এই প্যাটার্নটাতে পরীক্ষা হইতো। দেখো, প্যাটার্ন 1 যেটা দেখানো আছে, প্রিলিমিনারি প্লাস রিটেন, এটা ওল্ড প্যাটার্ন। কারেন্ট এই প্যাটার্নটা নাই। তোমরা এখন বুয়েটের যে ঐতিহাসিক যে প্যাটার্ন, হিস্টোরিক্যালি বুয়েট যে এই প্যাটার্নে পরীক্ষা নেয় 600 মার্কসের রিটেন, তো তোমরা ওই 600 মার্কসের রিটেন দিবা। আমিও 600 মার্কসের রিটেন দিয়ে ভর্তি হয়েছিলাম। তো তোমাদের এই জন্য এটাতে আমি খুব বেশি সময় নিব না। দেখো, প্রিভিয়াসলি প্যাটার্ন কেমন ছিল। প্রিভিয়াসলি প্যাটার্নটা ছিল প্রিলিমিনারি প্লাস রিটেন, তো 2 ফেজে সিলেক্ট করতো। তো বলতে পারো যে কিছুটা দুধের ওপর থেকে শর্ট সেকেন্ডের মতো। তো যেহেতু টপ ইউনিভার্সিটি, অবশ্যই তারা চাবে যে সবচাইতে ভালো স্টুডেন্টগুলো ওখানে ভর্তি হোক। ফার্স্টে প্রিলিতে কী হতো, প্রিলিতে একটা 100 মার্কসের এমসিকিউ পরীক্ষা হতো। আগে ছিল এটা 1 ঘন্টা সময় দিত তোমাদের, এটাতে 100 মার্কস থাকতো অ্যাপ্রক্সিমেটলি। প্রিলিতে তুমি যদি 60 থেকে 70-র মধ্যে মার্কস পাইতা আর কি, এখন তো আর এটা নাই। তো এটা যদি পাইতা তাহলে তুমি প্রিলি ক্রস করে যাইতা। আচ্ছা, আর এই 100টা এমসিকিউ 1 ঘন্টা সময় দিবে তোমাকে। 100টা এমসিকিউর মধ্যে ফিজিক্সের থাকতো হচ্ছে 33টা, কেমিস্ট্রিতে থাকতো 33টা, আর হায়ার ম্যাথে থাকতো 34টা। ম্যাথের একটু ওয়েটেজ বেশি আর কি, গুরুত্ব বেশি ছিল। আচ্ছা, নেক্সট, এই পরীক্ষাটা ক্রস করার পরে তোমরা রিটেনের জন্য বসতে পারতা। তো 2টা পরীক্ষা মানে ক্রস করতে হতো। ফার্স্টে প্রিলি ক্রস করতে হতো, তারপরে তুমি রিটেনে সিলেক্ট হইতো, দেন আবার তোমাকে রিটেন পরীক্ষা দিতে হতো। তো ওটাতে 40টা ব্রড কোশ্চেন থাকতো। ব্রড কোশ্চেন বলতে আমি যেটা বোঝাচ্ছি, এটা আসলে ব্রড কোশ্চেনের জায়গাতে শুধু কোশ্চেন লিখলেও ভুল হতো না। ব্রড কোশ্চেন বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, তোমরা সৃজনশীল তো করছো, সৃজনশীলের গ বা ঘতে তোমরা যেই টাইপের কোশ্চেনগুলো সলভ করো, বেসিক্যালি ওই টাইপের কোশ্চেন। এটা কিন্তু প্রত্যেকটাতে দেখো 40টা কোশ্চেন, মার্কস কত, 400 মার্কস, তার মানে প্রত্যেকটাতে 10 মার্কস করে থাকতো। এখন তোমরা কি করবা, এখন তোমরা 400 না, এখন তোমরা এই শুধু রিটেন পরীক্ষাটাই দিবা। 600 মার্কসে 60টা কোশ্চেন থাকবে। তো আগে 40টা থাকতো, গ ঘতে যা থাকে এইটার মতো, অথবা এটাতে একটু বেশি, ক্যালকুলেশনের পার্সপেক্টিভে বেশি, লেখার হিসাবে বেশি না যে তুমি 3 পাতা লিখবা, তোমার কিন্তু অত জায়গা দিবে না। সামান্য 3-4 আঙ্গুল, হাইস্ট 5 আঙ্গুল পরিমাণ জায়গা দেয়। তো অতটুকু জায়গার ভিতরে তোমাকে লিখতে হবে। আমি বড় বলতে বোঝাচ্ছি ইন টার্মস অফ ক্যালকুলেশন বেশি। তুমি হয়তো গ ঘতে যা করো তার চেয়ে তো বেশি ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, তো 40টা ব্রড কোশ্চেনের মধ্যে এখানেও এটাতে থাকতো 13টা ফিজিক্সের, আর থাকতো 13টা কেমিস্ট্রির, আর 14টা ম্যাথের। ঠিক আছে, এটা সময় ছিল 2 ঘন্টা। এটা ছিল পুরাতন প্যাটার্ন। এখন আর এভাবে পরীক্ষা হচ্ছে না। এখন যেটা পরীক্ষা হবে তোমাদের, সেটা হচ্ছে প্যাটার্ন 2, যেটাকে আমি বলতেছি ঐতিহাসিক প্যাটার্ন। বেসিক্যালি এইভাবেই নর্মালি বুয়েট অ্যাডমিশন হয়ে আসতেছিল। তো এটাতে রিটেন, পুরোটাই শুধু রিটেন, কোনো এমসিকিউ নাই, সব রিটেন। এবং এখানকার প্রত্যেকটা কোশ্চেনে 10 মার্কস করে। অ্যান্ড তোমার এরকম কোশ্চেন থাকবে, যেটা বলছিলাম একটু আগে, 60টা কোশ্চেন থাকবে, মার্কস হচ্ছে 600, প্রতিটাতে 10 মার্কস করে। এখানে তুমি যদি পুরোপুরি অ্যাকুরেট করতে নাও পারো, তাও ভয় পাওয়ার কারণ নেই, তুমি যতটুকু করতে পারবে ওই অনুযায়ী পার্শিয়াল মার্কস পাবা। তো টাচ করার ট্রাই করবে আর কি সব কোশ্চেনই। দেখো, এখানে সময় দিবে তোমাদের 3 ঘন্টা। আচ্ছা, এখন এখানে 2টা ইম্পর্টেন্ট কথা আছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি কিন্তু পাবা 3 মিনিট করে মাত্র সময়।
এখন বুঝো গ ঘয়ের কোশ্চেন তোমরা ইউজুয়ালি গ ঘ করার জন্য 10 মিনিট করে সময় পাও, তো এখানে কিন্তু 10 মিনিট সময় দিবে না, তোমার এখানে টাইম হচ্ছে অনলি 3 মিনিট। তো যারা অলরেডি এইচএসসি দিয়ে ফেললা, তো তোমরা কিন্তু এখন থেকে তোমাদের চেষ্টা করতে হবে যে কীভাবে আমি খুব অল্প সময়ের মধ্যে কোশ্চেনটা সলভ করতে পারি। আচ্ছা, আর এটা হচ্ছে লিমিটেড স্পেস, সলভ করার জন্য কিন্তু তোমাদের অল্প একটু জায়গা দিবে। এটা যদি অ্যাকচুয়াল খাতা থাকতো তাহলে ভালো হতো, যেটা তোমাকে বললাম যে ধরো 4 আঙুল 5 আঙুল হাইয়েস্ট, এতটুকু পরিমাণের স্পেস থাকে একটা কোশ্চেন সলভ করার জন্য। তো অনেকে কি করে, ধরো এতটুকুন হচ্ছে সলভ করার জায়গা দিছে, হ্যাঁ, এটা মাঝে একটা দাগ দিয়ে 2 ভাগ করে নেয়, এপাশে লিখে আবার এপাশে লিখে, হাতে লেখা একটু ছোট ছোট করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের কারেন্ট এক্সাম প্যাটার্ন, এই প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে। তো এটাতে কিন্তু কোনো এমসিকিউ নাই, সব রিটেন কোশ্চেন। তো তোমাকে রিটেনের জন্যই ফুল প্রিপারেশন নিতে হবে। তুমি যদি বুয়েটের অ্যাডমিশনের চেষ্টা করো আর কি, বা বুয়েট অ্যাডমিশন যদি তোমার টার্গেট হয়, তাহলে তোমাকে সব ব্রড কোশ্চেনগুলো আবার সব হচ্ছে রিটেনের অ্যান্সার করার জন্য প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এখন আসো। তো ঠিক আছে, ভালো কথা, তোমরা 600 মার্কসের পরীক্ষা দিবা, কিন্তু 600 মার্কসের পরীক্ষা তো সবাইকে দিতে দিবে না। একটা জিনিস বুঝো, তোমরা এবার এইচএসসি দিচ্ছ কতজন? আমি যে ডেটাটা পাইছি অ্যারাউন্ড 12 লাখ, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেট 12 লাখ তোমরা পরীক্ষা দিবা। তো তোমাদের আগের বছরের পাশের হার কত ছিল? আমি তো বিসিএস ক্যান্ডিডেট, এই জন্য এগুলো একটু বেশি পড়ি। 55.85 খুব সম্ভবত, ভুল হলে মাফ করে দিও, এত ডেটা তো মনে থাকে না। অ্যারাউন্ড 55.85, 55 পয়েন্ট সামথিং, এটা আমার মনে আছে খুব ভালো করে। তো এটা হচ্ছে আগের বছরের, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের 25-এর পাশের হার এটা। আর জিপিএ ছিল হচ্ছে 69,000, এটা হচ্ছে জিপিএ 5, যে যতজন পাইছো তোমরা। এটা জিপিএ না লিখে আমি 5 লিখি। তো এটা হচ্ছে লাস্ট ইয়ারের। তার আগের বছর পাশের হার আরেকটু বেশি ছিল, এটা অ্যারাউন্ড 77.78 মোস্ট প্রবাবলি। আর জিপিএও একটু বেশি ছিল, 1,45,000 মতো ছিল। তো দেখতেছো যে ধীরে ধীরে কমতেছে। এবারে তোমরা তো এসএসসির রেজাল্ট দেখছো না? এসএসসি রেজাল্ট কিন্তু বিগত কয়েক বছরের ভিতরে সবচাইতে খারাপ রেজাল্ট হয়েছে। খারাপ বলবো না, মানে ইন টার্মস অফ তুমি যদি পাশের হারের কথা বলো, তাহলে এটাতে পাশের হার খুব কম, জিপিএ 5ও খুব কম। তো এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমাদের এইচএসসি রেজাল্ট 26-এ যেটা, এইচএসসি 26 যেটা, এইটাতেও তোমাদের পাশের হার অনেক কম আসবে, তোমাদের জিপিএও অনেক কম আসবে। ঠিক আছে, জিপিএ বলতে জিপিএ 5-এর সংখ্যা অনেক কম আসবে তুলনামূলক অন্যান্য বছরের চাইতে। যেমন এখানে আসছে কত, 69,000। তো আমি এবার এক্সপেক্ট করতেছি যে হয়তো তোমাদের 50,000 বা 50,000-এর কম এরকম আসতে পারে। আচ্ছা, এখন দেখো কেন এই কথাগুলো বললাম, যে আমাদের প্রি সিলেকশন বা এলিজিবিলিটি বলে একটা ক্রাইটেরিয়া আছে বুয়েটের ক্ষেত্রে। দেখো তোমরা এই যে 69,000 যদি জিপিএ 5 পায়, তো 69,000ই তো বুয়েটের জন্য অ্যাপ্লাই করবে। সুযোগ থাকলে কেন অ্যাপ্লাই করবে না? ফর্ম তুলবে স্বাভাবিক। তো যদি এতজনই ফর্ম তুলে, বুয়েট কি সবাইকে পরীক্ষা দিতে দিবে? বুয়েট কিন্তু সবাইকে পরীক্ষা দিতে দিবে না। তাহলে এর ভিতর থেকে তারা কিছু স্টুডেন্টকে সিলেক্ট করে নিবে। কেমনে সিলেক্ট করবে? সেই সিলেকশনের যে ক্রাইটেরিয়া, সেটাকে আমরা বলতেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মানে তুমি বুয়েট অ্যাডমিশন টেস্টে বসার জন্য যোগ্য কি না, এলিজিবল কি না, এইটা হচ্ছে এই ক্রাইটেরিয়া থেকে মানে বোঝা যাবে। ঠিক আছে, এখন তো তাদের এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি? লাস্ট ইয়ারের যেটা ছিল সেটা হচ্ছে এসএসসিতে জিপিএ 4, এসএসসিতে 4 থাকতে হবে, এইচএসসিতে জিপিএ 5 থাকতে হবে। আমার বারের কথা যদি বলি, আমি দিছিলাম কততে, আমি হচ্ছে 2017-তে এইচএসসির ব্যাচ, আমার সময় এটা ছিল 4.5, এসএসসিটাও 4.5 ছিল, এইচএসসিটাও 4.5 ছিল, মানে 4.5 আর কি। ঠিক আছে, এখন এটা লাস্ট ইয়ারের তোমাদের যে ডেটাটা, সেটা হচ্ছে এমন, এই এসএসসিতে 4, এইচএসসিতে 5। স্বাভাবিকভাবেই এটার পিছনে যথেষ্ট রিজন আছে। দেখো এসএসসির ওয়েটেজটা অনেক কম, কারণ তোমরা তো অ্যাডমিশন দিবা হচ্ছে এইচএসসির সিলেবাসের উপরে বেস করে। সো এসএসসি অত বেশি ম্যাটার করে না, কিন্তু এটা কিন্তু বেশ ম্যাটার করে যে তুমি এইচএসসিতে ভালো করছো কিনা। এই জন্য এটা কিন্তু বাইরে গেছে, এটা 5 আর ওটা 4। অনেক স্টুডেন্ট আছে না এমন, যে ধরো কোনো একটা কারণে তার এসএসসির এক্সামটা খুব একটা ভালো হয় নাই, এরকম বহুত স্টুডেন্ট আছে। আমার ফ্রেন্ডদের ভিতরে পরিচিত এমন অনেকে আছে যাদের এসএসসি রেজাল্ট বেশ খারাপ, কিন্তু
তারা কিন্তু বুয়েটে পড়তেছে। সো কোনো কারণে ধরো এসএসসিতে একটু খারাপ করে ফেলছে, বাট তারপরে তার মনে হয়েছে যে না, আমাকে ঘুরে দাঁড়াইতে হবে। তো তারপরে সে এইচএসসিতে একটা সেই লেভেলের পড়া দিছে। তো তাহলে সে কিন্তু ডিজার্ভ করে, সে ডিজার্ভ করে বুয়েটে অ্যাডমিশন টেস্ট অ্যাটেন্ড করা, বা কি বলবো, যে সে যে পরীক্ষা দিবে এইটার সুযোগটা কিন্তু সে আসলে ডিজার্ভ করে। সো এই জন্য এইচএসসির যে জিপিএটা এটা 5, এটা বেশ রিজনেবল একটা জিনিস। আচ্ছা, এখন এটা হচ্ছে একদম বেসিক ক্রাইটেরিয়া যে তোমাকে এসএসসিতে 4 থাকতে হবে, এইচএসসিতে 5 থাকতে হবে। তো যাদের ধরো এসএসসিতে 4 বা 4 এর নিচে গ্রেড, তা তোমরা আসলে বুয়েট অ্যাডমিশন টেস্ট অ্যাটেন্ড করতে পারবে না ধরে নাও, কারণ এটা আর কমার কোনো রিজন আমি দেখতেছি না, আর এইটাও কমার কোনো রিজন নাই। তো জিপিএ 5, অবশ্যই এটা তোমাদের রেজাল্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে, যার কারণে এইটা হয়তো এবারে কমাইলেও কমাইতে পারে, আই এম নট শিওর। এই দুইটাই বেসিক্যালি ভ্যারি করে, উপরেরটা মোটামুটি কনস্ট্যান্ট ধরতে পারো, নিচেরটা ভ্যারি করে হচ্ছে ওই বছরের এইচএসসি রেজাল্টের উপরে। যে রেজাল্টে যদি ধস নামে তাহলে হয়তো চিন্তা করতে পারে যে না, এটাকে আমরা একটু কমাই দিই, আদারওয়াইজ এইটাই থাকবে। তো মোটামুটি ধরতে পারো যে এটা 5ই থাকতেছে এবছরে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আমরা এটাকে পিসিএম বলি। তোমরা যারা বুয়েট অ্যাডমিশনের ক্যান্ডিডেট আসো বা বুয়েট অ্যাসপিরেন্ট আসো, তারা পিসিএম খুব ভালো করে জানার কথা। তো পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আমি এইখানে তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু দিয়ে দিছি যে 90% প্লাস মার্কস দরকার, অর্থাৎ তোমাদের এই 2 পেপার করে, তো তো এখানে 600তে তোমার অ্যাপ্রক্সিমেট 540 আসতে হবে। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের না যে তুমি অ্যাডমিশন টেস্টে 540 পাবো, এটা জীবনেও পাবা না, যদি না টপ কি বলবো 10 এর মধ্যে থাকো। তো এমনিতে তোমার যে এইচএসসি রেজাল্ট, এইচএসসির যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইটাতে তোমার অ্যারাউন্ড 90% প্লাস মার্কস পাওয়া লাগবে। যদিও এইটাও হচ্ছে রেজাল্টের উপরে ডিপেন্ডেন্ট, রেজাল্ট যদি বেশি খারাপ হয় তাহলে এই মার্কসটা অনেক সময় কমে, অনেক সময় বাড়ে, মানে এটা আসলে ফিক্সড কোনো ভ্যালু না যে 90% প্লাসই তোমার পাইতে হবে। অনেক বছর 90-র বেশি পায়েও পরীক্ষা দিতে পারে না, 91%, 92% পাইলেও দেখা যায় যে এলিজিবিলিটি লিস্টে তার নাম আসে নাই। আবার অনেক বছর 90-র কম পার্সেন্টেজের মার্কসেও বইটা অ্যাডমিশন টেস্ট দিতে পারছে। তো এইটা আসলে রেজাল্টের উপরে ডিপেন্ডেন্ট। তুমি এইটা যেটা 90% প্লাস যেটা আমি দিছি, এটা হচ্ছে তুমি ধরতে পারো যে এটা হচ্ছে সেফ জোন। তুমি যদি 90% প্লাস মার্কস উঠাইতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তাহলে তুমি সেফ জোনে আসো যে তুমি অ্যাডমিশন টেস্ট অ্যাটেন্ড করতে পারবা, তোমার এলিজিবিলিটি লিস্টে নাম আসার চান্সেস অনেক হাই, ঠিক আছে। এইটা হচ্ছে 90% প্লাস। আচ্ছা, আর সিট এক্স্যাক্টলি 1300 না, 1300-র কিছু বেশি আছে, 1300 চাইতে একটু কিছু সিট বেশি আছে। আমাদের সময় ছিল এটা 1055টা, বোথ সেকশন মিলে, অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার দুইটা মিলায় আমাদের সময় সিট ছিল হচ্ছে 1055, বুঝছো। তো এখন একটু সিট বাড়ছে, 1300 সামথিং, এক্স্যাক্টলি 1300 না। তো এই হচ্ছে অবস্থা। তো কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু কি বলবো স্টুডেন্টের সংখ্যা বাড়াই দিছে, যার কারণে এখন 1300 সামথিং সিট। তো তুমি চিন্তা করো যে তোমাকে এই টপ 1300-র মধ্যে আসতে হবে বুয়েটে চান্স পাইতে হলে, ঠিক আছে। তারপর একটু আগের স্লাইডটাতে আমি ব্যাক যাই। তো এই জায়গাটাতে দেখো, এই জন্য এই জিনিসটা খুব ভালোভাবে তোমাদের মাথার মধ্যে নিয়ে নিতে হবে যে তোমার সামনে পরীক্ষাটা আসলে কেমন হবে। দেখো 600 মার্কসের পরীক্ষা, এটা মাথায় রাখবা, 60টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 3 ঘন্টা টাইম দিবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি 3 মিনিট টাইম পাবা। তো প্রিপারেশন এভাবে নিতে হবে এবং লিমিটেড জায়গা দিবে। আমি অবশ্যই এগুলো আরও পরে দেখাবো তোমাদের কিছু সাজেশন, বা তোমরা এখন কিভাবে প্রিপারেশনটা নিলে তোমাদের জন্য ভালো হবে ওইটাও আমি দেখাবো। বাট এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে এটা হচ্ছে তোমার এক্সামের প্যাটার্ন। অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখন যেটা বলতেছিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অ্যারাউন্ড এখানে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 10,000 স্টুডেন্ট সিলেক্ট হয়। তো যেটা বলছিলাম যে ধরো তোমাদের এই যে 69,000 জিপিএ 5 পাইছে, বা ধরো তোমাদের এবারে 50,000 পাইলো, তো 50,000ই অ্যাপ্লাই করলো, ওখান থেকে 10,000 তারা নিবে। কিভাবে নিবে? যাদের এসএসসিতে 4 আছে, এইচএসসিতে 5 আছে, অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে বেশি মার্কস আছে, ঠিক আছে। টপ স্কোরার যারা, সেই টপ স্কোরারদের মধ্যে 10,000কে বুয়েট পরীক্ষা দিতে দিবে। তো ফার্স্টে তোমাদের এইটাতে সিলেক্ট হতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার করতে হবে। এই 10,000-এর মধ্যে যদি তোমার নাম আসে তাহলে তুমি এই পরের পরীক্ষাতে বসতে পারবা, রিটেনে তুমি বসতে পারবা, তাছাড়া পারবে না। ওকে। তো এখন ধরো কথার কথা তোমার এই 10,000-এর মধ্যে নাম চলে আসলো, এখন তুমি যদি খুব কনফিডেন্ট না হও যে না আমার তো এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে খুব একটা ভালো হয় নাই, আমার টপ 10,000-এ আসবে কিনা সন্দেহ আছে, তাই তুমি এখন থেকে চিন্তা করতে হবে যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কোন দিকে যাবা।
তো মোটামুটি এই 10,000 স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা দিতে দেয়, তার থেকে তোমাদের 1300 জন বুয়েটে টিকবে। এখন আসো যারা এবারেই পরীক্ষা দিলা তাদের জন্য আমার ছোট্ট কিছু টিপস বলতে পারো বা সাজেশন বলতে পারো বড় ভাই হিসেবে তোমাদের জন্য। প্রথমত হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করে, এটা একদম তুমি দেখবা যে সবাই যারা তোমাদের বুয়েটের ভাইয়ারা আছে যারা গাইডলাইন বানাইছে তোমাদের জন্য অলমোস্ট সবারই 90% কন্টেন্ট সেম, 90% সেম কথাই তারা বলবে যে কোশ্চেন ব্যাংক সলভ করবা, কি বলবো মেইন বই আগে তোমাদের যারা অলরেডি অ্যাডমিশন মানে অ্যাডমিশন একদম কাছে তোমাদের এইচএসসি দিয়ে ফেলছো তাদের তো আর কোশ্চেন ব্যাংক সলভ করার বিষয় নেই। তাদের জন্য বেসিক যে টিপসগুলো বা সাজেশনগুলো এগুলো মোটামুটি সেম, সবাই তোমাদের অলমোস্ট সেম কথাই বলবে, দুই একটা কথা এদিক ওদিক বাদে। তো দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের অনেক 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 কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন সলভ করে একবারে সব শেষ করে ফেলতে হবে, কিচ্ছু বাকি থাকা যাবে না। যতটুকু টাইম আছে এইটা অনেক বেশি করে করবা। নেক্সট হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। এইটা কেন রাখছি, ধরো তুমি তো এইচএসসি দিয়ে ফেলছো, এইচএসসি তো দিয়ে ফেলছো, বাট স্টিল তোমার কিছু কিছু কনসেপ্টে এখনও কনফিউশন আছে। তো বুয়েট অ্যাডমিশন যদি তোমার টার্গেট হয় কনফিউশন থাকা যাবে না, কারণ কোন কনসেপ্ট থেকে ম্যাথ দিবে এটা কিন্তু তোমার বইলা দিবে না। তো তোমার যে কনসেপ্টগুলো আছে এগুলোতে কোনো কনফিউশন থাকা যাবে না, যদি কনফিউশন থাকে সেটা তুমি ক্লিয়ার করে ফেলবা। যেগুলোতে কনফিউশন আছে এখন যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে এগুলারে ক্লিয়ার করে ফেলবা, কোনো কনসেপ্টে কনফিউশন থাকা যাবে না, কনসেপ্ট খুব ক্লিয়ার থাকতে হবে। কারণ কনসেপচুয়াল কোশ্চেনই অবশ্যই বুয়েট অ্যাডমিশনে দিবে, এবং এই কোশ্চেনগুলোতে তোমার যদি কনসেপ্টের কি বলবো যে ক্লিয়ার যদি না থাকে, তুমি যদি একটু ভাষা ভাষা বুঝো তাহলে কিন্তু তুমি কোশ্চেন ধরতেই পারবে না যে কী চাইছে কীভাবে সলভ করব, এটা বুঝবে না। নেক্সট হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট, যেটা তোমাকে বললাম যে অল্প একটু জায়গা দিবে, যার কারণে তোমাকে কিন্তু আমি সাজেস্ট করবো যে হাতের লেখা একটু ছোট করো, মানে ট্রাই করবা আর কি, ছোট তো ওইভাবে করতে পারবে না, এখন থেকে একটু একটু করে ছোট ছোট করে লিখবা তুলনামূলক আর কি। একেবারে এত বড় লেখা ধরে যে এত বড় করে লিখো তুমি, এটারে একদম ছোট এইটুকু তো বানাইতে পারবে না। তো একটু ধীরে ধীরে হাতের লেখাটা ছোট করার ট্রাই করবা, কারণ তোমার কিন্তু স্পেস বেশি দিবে না। অনেক সময় দেখা যায় তুমি পারো কোশ্চেন কিন্তু জায়গা গুলাইতেছে না, লিখতে পারলা না, তোমার লেখা হিজিবিজি হয়ে গেল, তাহলে কিন্তু মার্কস দিবে না, বুঝছো? ধরো একেবারে তুমি যে একটুখানি জায়গা বাকি আছে ওর মধ্যে যে 2-3 লাইন লেখা দিছো, স্যার ওটা বুঝতেই পারতেছে না, পড়তে পারতেছে না, তখন কিন্তু তোমার ওই জায়গাতে ওই মার্কসটা কাটা পড়ে যাওয়ার চান্সেসই বেশি। এজন্য স্পেস ম্যানেজমেন্টটা দরকার, যে তুমি কিভাবে ওই যতটুকু জায়গা দিবে ততটুকুকে তুমি এফিসিয়েন্টলি ইউজ করতে পারো, আজারা জিনিস লেখা ভরা বানা খাতা। নেক্সট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে তুমি পারো কিন্তু তোমার সময় নেই, একটা তো জায়গা নাই, ঠিক আছে, জায়গা দিবে কম, এর মধ্যে সময়ও দিছে খুবই কম, কারণ এক একটা কোশ্চেন সলভ করার জন্য অনলি কতক্ষণ, 3 মিনিট, ঠিক আছে, মাত্র 3 মিনিট টাইম দিছে। তো 3 মিনিটের মধ্যে তোমরা যেটা এখন 10 মিনিটে সলভ করো সেই কোশ্চেন তোমার 3 মিনিটে সলভ করতে হবে আর কি। তো এই টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ক্রুশাল। যেটা একটু আগে বললাম যে আননেসেসারি লাইন লেখা জায়গাও ভরাবা না, সময়ও নষ্ট করবে না। তুমি যদি 3-4 লাইন স্কিপ করো স্যার কিন্তু এটা বুঝে নেবে, কারণ এটা কিন্তু যেন তেন স্যার না, এটা বুয়েটের স্যার। সো তারা একটু বেশি আজেরা জিনিস লেখা অপছন্দ করে। যেমন আমি যদি আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি, আমি শুরুর দিকে মানে ফার্স্ট ইয়ারের দিকে আমি এক্সাম দিতাম, তো আমি অনেক লিখতাম, এইচএসসির যে অভ্যাসটা অনেক ভাষা বেশি লেখা, তো আমি একটু বেশিই লিখতাম। আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল, তার সিজিপি আমার চেয়ে অনেক বেশি, যাই হোক সেটা আমি নাম বলতেছি না। তো ও কী করতো, ও এত বেশি লিখতো না, ও শুধু ক্যালকুলেশনটা লিখে আসতো। তো সবসময় সে কিন্তু আমার চাইতে বেশি মার্কস পাইছে, এবং আমি সবসময় কম মার্কস পেতাম। একই লেখাও যদি লিখি স্টিল আমি কম পাবো, ও বেশি পাবে। কেন? কারণ আমি ভাষা বেশি লিখছি। তো স্যাররা এটা একটু কি বলবো, স্যারদের ইগো হার্ট হয়ে যায় আর কি, মনে করে যে আমি কি এতই বোকা যে এটা আমি বুঝবো না, তোমার তো আমার বোঝানোর জন্য এত ভাষণ লেখার দরকার নেই, তুমি ক্যালকুলেশন করে রেখে দিবে, আমি বুঝে নিব, ঠিক আছে? সো এই কারণে তোমরা আননেসেসারি জিনিসপত্র লিখবা না, যতটুকু ক্যালকুলেশন না করলে না ততটুকু করবা। আবার কোনো ধরো যে ইম্পর্টেন্ট কোনো একটা ক্যালকুলেশন, একটা লাইন তুমি ওটা স্কিপ করে চলে গেলে, এটা আবার করো না। তো এগুলো একটু অনেক কিছুই তোমাদের এখন মাথায় রেখে অ্যান্সার করতে হবে। তো তোমাদের কিন্তু মাত্র 3 মিনিট সময় দিবে 10 মিনিটের কোশ্চেন অ্যান্সার করার জন্য, তাহলে সেই হিসাবেই তোমাকে টাইমটা কিন্তু অ্যালোকেট করতে হবে। কিভাবে লিখবা সেটা তোমাকে নিজের মাথার মধ্যে আগেই সাজায় নিতে হবে যে আমাকে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সব কোশ্চেন হয়তো 3 মিনিটে শেষ করতে পারবা না, কিন্তু প্র্যাকটিস করবা, এখন থেকেই 3 মিনিটের মধ্যে কোশ্চেনগুলো সলভ করার জন্য প্র্যাকটিস করবা। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে তুমি ওই সময় যে তুমি পারো কোশ্চেন, অ্যাডমিশনে বসছো, পরীক্ষা দিতে বসছো, তুমি আরও 2টা কোশ্চেন লিখতে পারতা, কিন্তু তোমার সময় নেই,
তোমার চান্স কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন সিলেকশন। এটা কেমন? তুমি একটু দেখা শুনা বুঝা কোশ্চেন সলভ করবা। সব কোশ্চেনই যে তুমি সলভ করতে পারবে এমন কিন্তু না। তো একটু সাবধানতার সাথে কোশ্চেনগুলো সলভ করো। তোমরা অনেকেই তো অনেক জায়গাতে পরীক্ষা দিবা, তো পরীক্ষা দেওয়ার সময় একটু দেখে শুনে, তো অনেকবার যখন পরীক্ষা দিবা ওই পরীক্ষার মধ্যেও কিন্তু তোমার কিছুটা সিলেকশন করতে হয় যে না এই কোশ্চেনটা মনে হচ্ছে আমি ভালো বুঝতেছি না, এটা থাক, এটা আমি অ্যান্সার করবো না। ধরো তুমি একটা কোশ্চেন পড়ছো, পড়ে তোমার মনে হচ্ছে যে তুমি কোশ্চেনটা থিমটা ধরতেই পারো নাই, তো ওইটা নিয়ে যদি গুতাইতেই থাকো, সময় নষ্ট করো, তাহলে কিন্তু যেটা তুমি পারো ওইটা তুমি স্কিপ করে ফেলবা। দেখা যাবে যে তুমি লাস্টের দিকে ধরো তোমার হাতে 5 মিনিট সময় আছে আর তোমার কোশ্চেন আছে 3টা, কারণ লাস্টে এই 3টা কোশ্চেনই বাকি আছে, তুমি ওই 3টা কোশ্চেন এখনো দেখো নাই। এবার দেখলা যে ওখান থেকে 2টাই খুব ইজি কোশ্চেন, তুমি 2টাই পারো কিন্তু তোমার সময় নেই, ঠিক আছে, ওখান থেকে তুমি একটা করতে পারলা, একটা কোশ্চেন না করতে পারা মানে কিন্তু 10 মার্কস নাই। তো 10 মার্কস নাই হয়ে গেলে তোমার কিন্তু চান্সও নাই হয়ে যেতে পারে। যার কারণে অবশ্যই খুব কি বলবো, তোমাদের কিন সেন্স থাকতে হবে, খুব শার্প সেন্স থাকতে হবে যে কোন কোশ্চেনটা আসলে আমি অ্যান্সার করতে পারবো, কোনটা পারবো না। এটা অনেক অনেক এক্সাম দিতে হবে, এক্সাম দিতে দিতে তুমি ধীরে ধীরে এই জিনিসটা কিন্তু আয়ত্ত করে ফেলবা। এটার জন্য আমি সাজেস্ট করবো তোমাদের অনেক 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 এক্সাম অ্যাটেন্ড করতে হবে, যে কোন কোশ্চেনটা তুমি অ্যান্সার করবা কোনটা করবা না, এটা বোঝার জন্য। নেক্সট কি, অ্যান্সারের সিকোয়েন্স। এটা কম বেশি সবাই সিমিলার সিকোয়েন্স সাজেস্ট করে, এটা তুমি চাইলে তোমার মতো করেও করতে পারো, নট নেসেসারিলি এইভাবেই করতে হবে, বাট তুমি বলতে পারো যে এটা হচ্ছে প্রেফার্ড, এভাবে অ্যান্সার করলে বেশিরভাগ ক্ষেত্রেই এই সিকোয়েন্সটাই ভালো। কি সিপিএম মানে ফার্স্টে করবা কেমিস্ট্রি, দেন করবা ফিজিক্স, দেন করবা ম্যাথ। আমি বলতে পারো যে ভাইয়া কেন আগে কেমিস্ট্রি করবো? কেমিস্ট্রির কোশ্চেনগুলো হচ্ছে কিছুটা মুখস্থ টাইপের, তো তুমি মুখস্থ কোশ্চেন তোমার কিন্তু লিখতে খুব বেশি সময় লাগবে না। যেটা একটু আগে বললাম যে টাইম ম্যানেজমেন্ট, তোমাদের 3 মিনিট টাইম থাকে, তো তুমি যদি শুরুর দিকের কোশ্চেনে কিছু টাইম সেভ করতে পারো ওটা কিন্তু পরে যায় তোমার কাজে লাগবে। এই কারণে বলা যে ফার্স্টে কেমিস্ট্রিটা অ্যান্সার করবা। কেমিস্ট্রিতে বেশিরভাগ কোশ্চেনই, বেশিরভাগ না, কেমিস্ট্রিতে অনেক ম্যাথ থাকে, বাট কিছু কোশ্চেন কিন্তু মুখস্থও থাকে, ঠিক আছে, যার কারণে এটা অ্যান্সার করা তাড়াতাড়ি অ্যান্সার করা যায়, কেমিস্ট্রিটা ইউজুয়ালি তাড়াতাড়ি অ্যান্সার করা যায়। নেক্সট হচ্ছে ফিজিক্স। ফিজিক্সে কেন দিলাম, ফিজিক্সে তুমি যদি কনসেপ্ট বুঝো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা, তুমি যদি ভালোভাবে না বুঝো তাহলে তুমি আসলে অ্যান্সার করতে পারবে না। তো ফিজিক্সে তুমি যদি সেকেন্ডেও, তুমি অবশ্য ম্যাথও সেকেন্ডে করতে পারো, বাট প্রেফারেবলি ম্যাথ লাস্টে করবা, কারণ কিছু ম্যাথ থাকে যেগুলা খুবই টাইম কনজিউমিং, তুমি পারবা কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে। তো ধরো কথার কথা তুমি আগে ম্যাথ করতে নিলা, তো ম্যাথ তুমি সবই পারো, তুমি এই দেখো কয়টা কোশ্চেন ছিল, 60টা না, তো এই 60টা কোশ্চেনের কিন্তু 20টা হচ্ছে ফিজিক্সের, 20টা কেমিস্ট্রির, আর 20টা হচ্ছে ম্যাথের, এটা কিন্তু সি। তো ধরো কথা এই 20টা তুমি পারো, সবই করলা, কিন্তু এই 20টা করতে করতে তুমি 2 ঘন্টা বাজায় ফেললা। ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু নর্মালি অনেক বড় হয়, ক্যালকুলেশন অনেক সময় লাগে আর কি। তো ধরো এই 20টা সলভ করতে তোমার 2 ঘন্টা চলে গেছে, এবার তোমার হাতে আছে আর 1 ঘন্টা, এবার 1 ঘন্টাতে তোমার এই 40টা কোশ্চেনের টাচ করতে হবে বা অ্যান্সার করতে হবে, পারবা 40টা কোশ্চেন এক ঘন্টায়? পরে দেখবা কি যে কেমিস্ট্রিতে খুব ইজি একটা কোশ্চেন ছিল যেটা 1 মিনিট লাগতো, কিন্তু তুমি ওইটা টাচই করতে পারো নাই। ফিজিক্সে একটা কোশ্চেন ছিল তুমি খুব ভালো পারো, ওইটা হয়তো তুমি 1.5 মিনিট 2 মিনিটে সলভ করতে পারতা, এটাও তুমি টাচ করতে পারো নাই। এই জন্য বলা যে ম্যাথটা প্রেফারেবলি লাস্টে করবা, কারণ ওটাতে অনেক সময় লাগে। তো যেহেতু সময় লাগে, যেগুলো আগে পারো সেগুলো আগে করে ফেলবা, টাইমটা যতটুকু পারো সেভ করে ফেলবা আগেই, দেন ম্যাথে তুমি ওই টাইমটারে ইনভেস্ট করো। কিন্তু তুমি ম্যাথ করতে যদি অনেক সময় নিয়ে ফেলো, তুমি কিন্তু বাকিগুলো অ্যান্সার করতে পারবে না, তখন ভেজাল হয়ে যাবে। কারণ তোমারে ওই যে দেখো 10,000 জন পরীক্ষা দিবে, তার থেকে তোমাকে টপ 1300-র মধ্যে আসতে হবে, তো 1300-র মধ্যে কেমনে আসবা? মার্কসের বেসিসেই তো আসবা, তো মার্কস অনেক বেশি পাইতে হবে। তুমি যদি বাকিদের চাইতে বেশি মার্কস না পাও তাহলে কিন্তু তুমি সামনের দিকে আসতে পারবে না। আবার ধরো কথা যেটা একটু আগে বললাম, যে ধরো ম্যাথের একটা কোশ্চেন সলভ করতে 5 মিনিট লাগে, তো ম্যাথের কোশ্চেনে কি 15 মার্ক দিবে তোমারে? তা তো দিবে না, ওইটাতেও 10 মার্কস। আর একটা কেমিস্ট্রি কোশ্চেন, এটা সলভ করতে তোমার 2 মিনিট লাগে, তো ওইটাতেও 10 মার্কস। তো তুমি 2 মিনিটে 10 মার্কস সিকিউর করবে না 5 মিনিটে 10 মার্কস সিকিউর করবা? তোমার টাইমটা কিন্তু খুবই মানে ক্রুশাল এখানে। সো এই জন্য বলা যে ফার্স্টে কেমিস্ট্রি করবা, দেন ফিজিক্স করবা, দেন লাস্টে ম্যাথ করবা, কারণ ম্যাথগুলো অনেক লেন্দি হয়, সময় লাগে। আচ্ছা, নেক্সট এইটা হচ্ছে কি বলছি দেখো, টার্গেট করতে বলছি যে 50টা কোশ্চেন তুমি সলভ করবা, 60টা কোশ্চেন থাকে না, এর মধ্যে 50টা সলভ করবা। কেন বলছি? বলতে পারো যে ভাইয়া আপনি তো অনেক বেশি বেশি বলতেছেন, 50টা কোশ্চেন করতে পারবো আদৌ?
এটাকে আমি বলছি টার্গেট ধরতে। কেন টার্গেট ধরতে বলছি? আমি যখন বইটা পরীক্ষা দিই, তা আমি করছিলাম কয়টা জানো? কোথায় লিখবো? এখানে লিখি, দেখো আমি করছিলাম হচ্ছে 45টা কোশ্চেন, ঠিক আছে? তো 45টার মধ্যে মোটামুটি আমি 40টা কনফিডেন্ট যে এই 40টা আমার হবে, আর 5টা আমি অত কনফিডেন্ট না, মানে মোটামুটি করছি আর কি, কনসেপ্ট বুঝছি, যতটুকু বুঝছি ততটুকু করে দিয়ে আসছি। এই হচ্ছে আমার অবস্থা। তো আমার র্যাঙ্কিং কিছুটা পিছের দিকে আসছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি আমি এর জন্য। তো তুমি যত বেশি অ্যান্সার করতে পারো, দেখো আমি 45টা অ্যান্সার করছিলাম, বইতে চান্স পাইছি, কিন্তু র্যাঙ্কিং একটু পিছিয়ে চলে আসছে। তো তোমরা তো, আমি চাই যে সবাই একদম সামনের দিকে র্যাঙ্ক করো, যদিও সবাই র্যাঙ্ক সামনের দিকে করবা না, বাট তুমি অবশ্যই টার্গেট করবো যে 50টা আমি সলভ করব। এই টার্গেটে যদি আগাও তাহলে তোমার বুয়েট ক্র্যাক করার চান্সেস বেশি। কেন বলো তো? তোমরা তো প্রাস ট্রাস সবই পড়ছো, তো এটা একটু দেখাই যে কেন এত, কি বলবো, বারটারে এত হাই সেট করলাম আমি। কেন আমি বলতেছি যে 50টা তুমি সলভ করবা? তুমি চিন্তা করো যে তুমি এখান থেকে যদি একটা প্রাস ছুঁড়া মারো, ধরো তোমার টার্গেট হচ্ছে এই বরাবর, এইখানে হচ্ছে তোমার টার্গেট, তো তুমি যদি এই বরাবর ছুঁড়ে মারো তাহলে কি জীবনে ওখানে লাগবে? লাগবে না। কিন্তু এটা যাবে কিভাবে? এইখানে কোথাও একটা আসবে, ঠিক আছে? তো তুমি যদি এইখানে টার্গেট করো, তাহলে তোমারে আসলে এটাতে ছুটতে হবে কি করে? আরও একটু উপর দিকে, যাতে এইটা এমনি যে এমনি এখানে পৌঁছাইতে পারে। তোমার টার্গেট ধরো যে তুমি শুধু বুয়েটে চান্স পাইতেই চাচ্ছ, আমার জাস্ট একটা সিট পাইলেই হলো। বাট স্টিল তুমি যদি চিন্তা করো যে আচ্ছা, তা ভাইয়া তো বলছে যে 45টা লিখছে, 40টা তার অ্যাকুরেট হয়েছে, তাহলে মোটামুটি 400+ পাইলেই মনে হয় হবে। আসলে 400+ পাইলেই হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি 600-র মধ্যে 400+ উঠাইতে পারো, তাহলে তোমার মোটামুটি বুয়েটে চান্স হয়ে যাবে আর কি। বাট কম্পিটিশন যেহেতু এক্সট্রিম, এটা বলা খুব মুশকিল যে তুমি 400+ পাইলেই তোমার বুয়েটের চান্স হবে। এইটাও বছর বছর ভ্যারি করে। তো তোমার জন্য সেফ হচ্ছে তুমি 50টা কোশ্চেন অ্যান্সার করার টার্গেট নিয়ে পরীক্ষাতে যাবা, বা এই লেভেলের প্রিপারেশন নিয়ে যাবা যে আমি 50টা অ্যান্সার করতে পারবো। 50টা অ্যান্সার করলে তো তার ভিতরে তো ধরো তোমার 5টা 7টা ভুল হবেই, তো সব এদিক ওদিক করে মিলায় ঝুলায় দেখবে যে চলে আসছে। টার্গেটটা অবশ্যই হাই রাখতে হবে। তুমি যদি টার্গেট লো রাখো তাহলে তুমি কিন্তু ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবে না, যে জায়গা মতো হিটই করতে পারবে না। বুঝা গেছে? এই জন্য বলছি যে টার্গেট করো 50টা কোশ্চেন সলভ করার। আর আরেকটা জিনিস বলছি, দেখো ম্যাক্সিমাইজ অ্যাকুরেসি। এই জিনিসটা কি? দেখো বলছিলাম যে আমি 45টা লিখছি, তার মধ্যে আমি 40টা কনফিডেন্ট যে আমার এই 40টা কোশ্চেন হয়েছে। এখন তুমি 50টা কোশ্চেন লিখবা, ধরো কথার কথা তুমি 50টা খালি টাচ করলা, তাহলে কিন্তু হবে না। 50টা খালি কোনো মতে টাচ করলে হবে না। এই 50টার মধ্যে তোমার অ্যাটলিস্ট 40টা কোশ্চেন এমন হইতে হবে যে তুমি এই 40টাতে 10 4 10-এ মানে সবগুলোতে অলমোস্ট 10 করে পাবাই পাবা। এরকম কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে, অ্যাকুরেটলি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তুমি মনে করো 60টাই টাচ করছো, কিন্তু 60টা টাচ করলেই যে তুমি চান্স পাবে এমন না। টাচ করলেই হবে না, ওটা অ্যাকুরেট করতে পারতে হবে। তুমি যদি ধরো যে কথার কথা কেউ একজন 60টাই টাচ করছে, ঠিক আছে, আর একজন 40টা করছে, কিন্তু 40টা কোশ্চেনই সে অ্যাকুরেট করছে যে 40টাতে আমার 40টাই ঠিক হবে, আমি 400 পাবো, এর চান্স পাওয়ার মানে কি বলবো পসিবিলিটি বেশি। আর যে 60টাই ভাষা করছে, জাস্ট টাচ করছে, মোটামুটি যেটুকু বুঝছে ওইটুকু লিখছে, তো ওরে পার্শিয়াল দিয়ে দিয়ে হয়তো কতই বা দিবে, 300 350 দিবে, যদি সবগুলোই পার্শিয়ালের মতো করে থাকে, যদি তার কি বলবো যে বেশিরভাগ কোশ্চেনই ইনঅ্যাকুরেট হয়, ঠিক আছে, বা সলিউশনগুলো যদি অর্ধেক অর্ধেক হয়, তাহলে কিন্তু মার্কস অনেক কম দেয়। এত বেশি মার্কস কিন্তু ওখান থেকে এক্সপেক্ট করা যায় না। সো শুধু টাচ করলে হবে না, তোমারে অ্যাকুরেটলি অ্যান্সার করতে হবে। তুমি যত বেশি অ্যাকুরেট অ্যান্সার করতে পারবে, তোমার জন্য বোর্ডে চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। বোঝা গেছে? এই হচ্ছে বেসিক, একদম খুবই সিম্পল বিষয়। যদিও কি বলবো, সাজেশন দেওয়া অনেক সিম্পল, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করা অনেক কঠিন। আরেকটা বিষয় আমি বলবো যে তোমাদের আসলে অনেক অনেক সাজেশন তোমরা পাও এখনকার সময়। তোমাদেরকে ভাইয়ারা যে পরিমাণের সাজেশন দেয়, যে পরিমাণের গাইডলাইন দেয়, এত গাইডলাইন এত সাজেশন আমি পাইলে মনে হয় আমি টপ করতাম। বুঝা গেছে? তো তোমরা এত সাজেশন পেয়েও, এত গাইডলাইন পেয়েও যদি খারাপ করো, তাহলে এটা আসলে তোমাদের ব্যর্থতা। এবং এটার পিছনে একটা মেজর রিজন হচ্ছে, তোমরা শুধু দেখা যাবে যে ধরো এইটার কথাই বলি, আমি তোমাদের কিছু গাইডলাইন দিলাম, কিছু সাজেশন দিলাম সিনিয়র ভাই হিসেবে, তোমরা কি করবা? তোমরা এটা দেখা, এখন এটা দেখবা, দেখে একটু পরে ফেসবুকে স্ক্রল করতে চলে যাবা। এই কাজ করলে তো এটা দেখে লাভ নেই।
তুমি কারো কাছ থেকে যদি একটা অ্যাডভাইস নাও, তুমি যদি সেই অ্যাডভাইসটা ফলো না করো, তাহলে ওই অ্যাডভাইস নেওয়া না নেওয়া সমান। শুধু অ্যাডভাইস নেওয়ার কারণে কিন্তু তুমি যে ভালো করতে পারবে এমন না। অ্যাডভাইসটা তুমি যখন অ্যাপ্লাই করবা, যখন তুমি ওটা ওই অনুযায়ী কাজ করবা, তখন এটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে। আদারওয়াইজ তো তুমি এটা শোনাও যা না শোনাও তাই। বোঝা গেছে? এই জন্য শুধু যে কি বলবো মোটিভেশন নিয়েই যাবা, সাজেশন দেখেই যাবা এমন না। সাজেশন যতটুকু দেখছো, তোমার কাছে যদি মনে হয় যে না এখন ঠিক আছে ইনাফ, দেন তুমি ওই অনুযায়ী একটা প্ল্যান সাজায় পড়তে বসে যাও। সাজেশন দেখতেই থাকলা এমন করে তো লাভ নাই, কারণ সাজেশন দেখলে তো তোমার কাজ হচ্ছে না, কাজ তো তোমারই করা লাগবে। বোঝা গেছে? আচ্ছা, এটা গেল হচ্ছে যারা এবার পরীক্ষা দিয়ে কেবল সারলা তাদের জন্য। তোমাদের খুব বেশি সময় নাই, খুবই অল্প সময় আছে, কিন্তু এই সময়টাকে যদি ঠিকমতো কাজে লাগাইতে পারো তাহলে অনেক কিছু করতে পারবা। আরেকটা এক্সাম্পল দিই, আমার আরেকটা ফ্রেন্ডের এক্সাম্পল দিব। নাম বলতেছি না, কারণ আমার তো আসলে এগুলো ডিসক্লোজ করার জন্য পারমিশন নিতে হবে ওদের থেকে, তো পারমিশন নাই, এই জন্য ওগুলো বলতেছি না। তো দেখো, যার কথা বলতেছি আর কি, আমার ওই ফ্রেন্ডটা, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড যে এমন না, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের ফ্রেন্ড, ঠিক আছে? তো আমার ক্লোজ ফ্রেন্ড যে, সে আমাকে বলছিল এরকম যে, যে ছেলেটার কথা বলতেছি, আমার ক্লোজ ফ্রেন্ড বলতো যে ও আসলে পড়াশোনাতে অত ভালো ছিল না। আমরা যখন একই স্কুলে পড়ছে, তো বলতেছে আমরা যখন পড়াশোনা করছি আমরা ওকে হিসাবেও নেই, আমরা গুণীও নেই, ঠিক আছে? ওর রোল একদম লাস্টের দিকে থাকতো, আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে ও বইটা চান্স পাবে, এবং ও কিন্তু একদম সামনের দিকে সাবজেক্ট পাইছিল, ঠিক আছে? সো আমার যে ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যে, তার চাইতেও ওর র্যাঙ্কিং সামনে আসছে, যদিও বলতেছে যে সে কিন্তু অত ভালো স্টুডেন্ট ছিল না, ঠিক আছে? বাট স্টিল তার র্যাঙ্কিংটা সামনে আসছে। কেমনে সামনে আসছে? কারণ একটাই, যে অ্যাডমিশনের টাইমে সে একবারে নাওয়া খাওয়া বন্ধ করে পড়াশোনা করছে, ঠিক আছে? সে দেখা গেছে যে খাইছে, ঘুমাইছে, আর একদম মাস্ট যে কাজগুলা, ঠিক আছে, ওই কাজটুকু করছে, বাকি টাইম সে শুধু পড়ছে, অন্য কোনো জায়গাতে সে সময় নষ্ট করেনি। তো তোমরাও যদি চিন্তা করো যে না আমার তো জীবন শেষ হয়ে গেছে, টাইম সব শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে যায় নাই, এখনো অনেক টাইম আছে, তোমাদের হাতে ওইটুকু টাইম আছে, এখনো তো এটা সার্কুলার হয় নাই, তো সার্কুলার হবে, তারপরে তো তোমরা বেশ সময় পাবা। তো সেক্ষেত্রে তোমার আসলে সুযোগ যে শেষ এমন না, সুযোগ আছে। কথাটা হচ্ছে যে তুমি সেই সুযোগটাকে কাজে লাগাইতে চাচ্ছ কি চাচ্ছ না। তুমি যদি চেষ্টা করো ঠিকমতো পড়ো, তাহলে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারো, অবশ্যই তুমি বোর্ডে চান্স পাবা, না পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু চান্স পাওয়ার জন্য খাটতে হবে, না খাইটা কেউ বইটা চান্স পায় না। অনেকে বলতে পারে যে আরে আমি তো পড়ি না, এগুলা ভুয়া কথা। এটা সবাই বলবে যারা বুয়েটে ভর্তি হয়েছে, পড়ছে, তারা সবাই জানে যে খাটনি করেই এখানে চান্স পাইতে হয়। যারা পড়াশোনা করে তারাই চান্স পায়, যারা পড়াশোনা করে না তারা চান্স পায় না। আগে পরে হয়তো সে যে বলতেছে যে আমি ওই সময় পড়ি না, সে আগে পড়ছে। আমার এক ফ্রেন্ড ছিল যে আমরা যখন এসএসসির সিলেবাস কমপ্লিট করতেছিলাম, সরি এইচএসসির, মনে আছে, তো আমরা একটা স্যারের কাছে পড়তাম। তো আমরা যখন স্যারের কাছে এইচএসসি হায়ার ম্যাথ পড়তেছি, তখন স্যার একদিন আমাদের বলতেছে যে তোমরা তো এখন এইচএসসির পড়া পড়তেছো, এইচএসসিতে ওঠার পরে, কলেজে ওঠার পরে। আর একটা ফ্রেন্ডের কথা বলছে ও তো হচ্ছে যখন তোমরা এসএসসিতে পড়তা, যখন তোমরা ক্লাস 10-এ পড়তা, তখন ও আমার যে এইচএসসির ব্যাচ ছিল ওদের সাথে এসে এসে ক্লাস করতো। তো ও ক্লাস 10-এ থাকতেই ওর এইচএসসির হায়ার ম্যাথ ফার্স্ট পেপার শেষ, ঠিক আছে? তো এরকম যে বলবে যে আমি পড়ি নাই, সে আসলে মিথ্যা কথা বলতেছে। ও হয় আগে পড়ছে, নাহলে এখন পড়বে, কিন্তু পড়তেই হবে, না পড়ে কেউ বইটা চান্স পায় না। খাটনি করাই লাগবে। যে আগে খাটনি করে রাখছে তার হয়তো এখন একটু খাটনি কম লাগবে, আর তুমি এখন আগে খাটনি না করে থাকলে তোমার এখন বাকি 5 জনের চাইতে একটু বেশি খাটনি করতে হবে, এছাড়া কিছু না। অনেক পড়াশোনা করতে হবে। লাস্ট মানে কি বলতো, তোমাদের পরীক্ষা তো শেষ হলো জাস্ট, কিন্তু একদম লাস্ট টাইম পর্যন্ত, অর্থাৎ তুমি অ্যাডমিশনের আগের দিন পর্যন্ত একটা টার্গেট নাও যে না আমি একদম ধুমায়ে পড়বো, দেখবা হয়ে যাবে। তুমি যেখানে চাচ্ছ, তোমার যেখানে ভর্তি হওয়ার ড্রিম, তুমি সেখানেই ভর্তি হতে পারবা, কিন্তু তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, খাটনি করলে অবশ্যই হবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের এইচএসসি স্টুডেন্টের জন্য। এবার কয়েকদিন আগে তো এসএসসিরও রেজাল্ট হলো, তো ওদের জন্য আমি কিছু সাজেশন রেডি করছি। তো তোমাদের হাতে আসলে অনেক সময় আছে, যারা এই কয়েকদিন আগে কেবল এইচএসসিতে উঠলা, কেবল ইন্টারমিডিয়েটে উঠলা, তো তোমাদের হাতে যথেষ্ট সময় আছে। তোমাদের ভাইয়াদের হাতে তো, ভাইয়া আপুদের হাতে অত সময় নেই, তোমাদের হাতে সময় আছে। তোমরা চাইলে এখন থেকে খুব সুন্দর করে গুছায় একটা প্রিপারেশন নিতে পারো। তোমরা যদি গুছায় প্রিপারেশন নাও, তাহলে পরে তোমাদের এই লাস্টের টাইমে এসে খুব প্যারা নেওয়া লাগবে না। পড়তে হবে, তখনও পড়তে হবে,
পড়ার কোনো মাপ নাই, পড়ার কোনো বিকল্প নাই, পড়াশোনা করতে হবে, জীবন মানেই পড়াশোনা। কিন্তু তোমরা যদি এখন থেকে এই যে আমি যে সাজেশনগুলো দিচ্ছি বা যে টিপসগুলো দিচ্ছি এগুলো যদি একটু একটু করে ফলো করো, ধরো এখানে কয়টা দিচ্ছে 1 2 3 4 5 6 7, তো 7টার মধ্যে তুমি যদি 3টা ফলো করো তাও তোমার বুয়েট অ্যাডমিশনের জার্নিটা অনেক স্মুথ হবে। তো অনেকেরই স্বপ্ন থাকে যে অনেক আগের থেকেই ধরো বুয়েট নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, তো বুয়েটে পড়বো। তো তোমরা যারা কেবল কলেজে উঠতেছো তাদের জন্য এই সাজেশনগুলো। প্রথমত কি, টাইম ম্যানেজমেন্ট। তো দেখো যেটা বললাম তোমাদের বড় ভাইয়া আপুদের জন্য বলছি কি, এখানে এক একটা কোশ্চেন সলভ করার জন্য 3 মিনিট সময় থাকে, তাই না? তো এখন ধরো যে এখন যারা শেষ করলো কেবল এইচএসসি দিল, এবার ওরা এতদিনে আসা এই যে 3 মিনিটের মধ্যে সলভ করার জন্য চেষ্টা করবে। তো এটা খুব টাফ একটা কাজ কিন্তু, যে কোশ্চেনটা তুমি 10 মিনিটে করতে সেটা তুমি 3 মিনিটে করবে, এটা কিন্তু এত সহজ না যে 2 দিন আমি এটা ট্রাই করলাম আর অমনি হয়ে গেল। এত তাড়াতাড়ি কিন্তু এটা হবে না, খুবই টাফ একটা জিনিস। এই জন্য তোমাদের হাতে যেহেতু অনেক সময় আছে, তোমরা আগের থেকেই এটাকে টার্গেট করবা যে তোমরা হতে যে কোশ্চেনগুলো সলভ করো এগুলো যাতে 3 মিনিটের মধ্যে সলভ করা যায় আর কি। ফার্স্টে তো পারবা না, ধরো তোমাদের টাইম থাকে কতক্ষণ, তোমাদের টাইম থাকে হচ্ছে 10 মিনিট না? তো ধরো তোমার টাইম আছে 10 মিনিট, তুমি ট্রাই করো যে এটাকে কিভাবে আমি 5 মিনিটের মধ্যে সলভ করতে পারি। তো তুমি যদি এর 2 জায়গাতেই হেল্প হবে, তোমার এইচএসসিতেও হেল্প হবে, একাডেমিকেও হেল্প হবে, এটা তোমার অ্যাডমিশনে তো খুবই কাজে দিবে। ঠিক আছে, 10 মিনিটের সলভ করতে যে সময়টা দেয় তোমাদের সলভ করতে 10 মিনিট করে টাইম দেয় না, এটা তুমি ট্রাই করবা অ্যাপ্রক্সিমেট 5 মিনিটের মধ্যে সলভ করতে। এখন থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করো যে ধীরে ধীরে কিভাবে আমি এটাকে কম সময়ের মধ্যে সলভ করতে পারি, খুব তাড়াতাড়ি সলভ করতে পারি। ঠিক আছে, এইটা তোমরা ট্রাই করবা। এটা যদি আগে থেকে তোমার আয়ত্ত থাকে তাহলে তোমার ওই অ্যাডমিশনের টাইমে যে এত টেনশন মাথায় নেওয়া লাগবে না। নেক্সট হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট, যেটা তোমাদের সিনিয়র ভাইদেরকে বলছি যে বুয়েটের ক্ষেত্রে কিন্তু খুবই অল্প জায়গা দেয়। তো এটা তোমরা এখন থেকে ট্রাই করবা যে যতটুকু কম জায়গা নেওয়া যায়, যত কম জায়গার ভিতরে তোমার কোশ্চেনটা সলভ করা যায়। একেবারে বাংলা ইংরেজি না তো, এটা কিন্তু শুধু দেখো বুয়েটে কিন্তু এসব বাংলা ইংলিশের পরীক্ষা হয় না, ঠিক আছে, শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। তো এগুলোতে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে কিন্তু অত বেশি যে একবারে খাতার লেখা ভরা ফেলতে হয় এমন না, কিন্তু তুমি প্রিসাইজ লিখবা, যেটুকু চাচ্ছে ততটুকুর অ্যান্সার করলেই হয়। যদিও এইচএসসি লেভেলে কিছু ভাষা এক্সট্রা লিখতে হয়, তাছাড়া স্যাররা দেখা যায় অনেক সময় মার্কস কেটে দেয়। তো ভাষাটাকে মিনিমাইজ করার ট্রাই করবা, যে যত কম ভাষা লেখা যায়, ক্যালকুলেশন বেশি লেখা যায়, স্পেস যত কম লাগানো যায়, তত কম স্পেসে অ্যান্সার করে শেষ করা যায়, এটা ট্রাই করবা। এই দুইটা যদিও মানে কম্পালসারি না, এই দুইটা হচ্ছে কি বলবো যে তোমাকে পরবর্তীতে হেল্প করবে। জাস্ট মেইন যে জিনিসটা তোমাদের করতে হবে, তুমি যদি খুব ভালো করে প্রিপারেশন এখন থেকে অনেকটা গুছাইতে চাও, সেটা হচ্ছে তোমার এখন থেকেই কিছু কিছু করে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে হবে। ধরো তুমি কোনো একটা চ্যাপ্টার পড়লা, লেটস সে তুমি ভেক্টরের চ্যাপ্টারটা পড়লা, ভেক্টরের চ্যাপ্টারের কোনো একটা বাজারে অনেক আছে, এই তোমার এই অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক আছে, তো তুমি কোনো একটা কোশ্চেন ব্যাংক চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক নিয়ে নাও, নিয়ে তুমি একটা চ্যাপ্টার পড়লা, ওই চ্যাপ্টারের অ্যাডমিশনে বুয়েট অ্যাডমিশনে কী কী কোশ্চেন আছে একটু দেখে ওখান থেকে 2-4টা সলভ করার ট্রাই করো। সবগুলো হয়তো ফার্স্টে পারবে না, একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে সলভ করতে হবে। এখন থেকে তুমি যদি 2-4টা করে সলভ করো কোশ্চেন, তাহলে তোমার এই কোশ্চেনটা সলভ করার একটা কি বলবো দক্ষতা তৈরি হয়ে যাবে। তো তোমার পরে দেখবা যে এটা অনেক জায়গাতে কাজে দিচ্ছে, একাডেমিকে তো অনেক কাজে লাগবে। যদি খুব কঠিন কোশ্চেন করো তুমি ওগুলো সলভ করে ফেলবা। তাই জন্য অ্যাডমিশনের যে কোশ্চেন এগুলা এখন থেকে সলভ করার ট্রাই করবা। নেক্সট হচ্ছে মেইন বুক, ঠিক আছে, মেইন বইটাও খুব 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 ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে মেইন বই। কেন? কারণ তুমি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার যে অ্যাডমিশনের এক্সপিরিয়েন্স সেটা থেকে, যে তোমার যদি মেইন বইয়ের উপরে মোটামুটি 80% দখল থাকে, 80% দখল থাকা বলতে কি বোঝাচ্ছি, 80% দখল থাকা বলতে বোঝাচ্ছি যে ধরো তোমারে বইয়ের যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো জায়গার থেকে একটা কোশ্চেন করতে দিল, তো ধরো এরকম তোমারে আমি যদি 100টা কোশ্চেন করতে দিই, তো তার মধ্যে তুমি 80টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এরকম দখল যদি তোমার থাকে মেইন বইয়ের উপরে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, তো সেটা যে কোনো বই হোক, যে কোনো রাইটারের বই হোক, তুমি যেই রাইটারের বই পড়ো, অনেক এক্সাম্পল থাকে, অনেক এক্সারসাইজে অনেক কোশ্চেন থাকে, এইগুলো তুমি যদি সলভ করতে পারো, মোটামুটি 80% যদি তুমি সলভ করতে পারো, তাহলে যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তুমি অ্যাপ্রক্সিমেট 60 থেকে 70% মতন বা 60 থেকে 65% মতন কোশ্চেন তুমি কমন পাবা। 70 একটু বেশি অপটিমিস্টিক হয়ে যায়, এটা 65 দিলাম।
ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে কিন্তু 60 থেকে 65% মতন কোশ্চেন তুমি কমন পাওয়া যদি তোমার মেইন বইয়ের উপরে খুব ভালো দখল থাকে। মেইন বইয়ের উপরে এই যেরকম 80% মতো দখল থাকে, যে কোনো জায়গা থেকে আমি যদি তোমাকে 100টা কোশ্চেন লিখতে দিই, বইয়েরই কোশ্চেন তুলে দিলাম, তুমি তার মধ্যে 80টা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো। এরকম হলে তুমি দেখবা যে অ্যাডমিশনে তুমি 60 থেকে 65% কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারতেছো। তোমার এটার জন্য আহামরি কোনো রকেট সায়েন্স পড়তে হচ্ছে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্টস। তো এটা আসলে সবার জন্য ইম্পর্টেন্ট, যারা কি বলবো এখন কেবল এইচএসসি দিলা তাদের জন্য, আর যারা কেবল এসএসসি দিলা কলেজে উঠতেছো তাদের জন্য। তোমরা যেই টপিকটা পড়বা, এটা হচ্ছে আমার কি বলবো রিকোয়েস্ট, যে যেই টপিকটা পড়বা খুব ভালোভাবে বুঝা পড়বা, না বুঝে পড়বা না। ঠিক আছে, তোমার ওই কনসেপ্টটা ভালোভাবে বোঝা বলতে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং বলতে আমি বোঝাচ্ছি এরকম যে ধরো তুমি একটা কনসেপ্ট পড়লা, তো এইটা নিয়ে চিন্তা করবা বসে বসে যে এটা কোথায় কাজে লাগানো যায়। ঠিক আছে, একটা কনসেপ্ট তুমি পড়লা, এটা জাস্ট বইয়ের কনসেপ্ট হিসেবে চিন্তা করবা না, চিন্তা করবা যে এটাকে আমি বাস্তবে কোথায় প্রয়োগ করতে পারি, কোন কোন জায়গাতে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। কারণ অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আসে ওগুলো কিন্তু এরকম, তোমার ওই বইয়ের গতানুগতিক কোশ্চেন দিবে না, কিন্তু কোনো একটা প্র্যাকটিক্যাল সিনারিওর সাথে এটারে মিলায়ে দিয়ে দিবে। তো তোমাকে ফার্স্টে কোশ্চেনটা যদি ধরতে পারতে হয় যে কি বোঝাচ্ছে, কোথায় কোন কনসেপ্টটা আমাকে না আসলে অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা কনসেপ্টের খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হবে, খুব ভালো করে বুঝতে হবে যে এটা আসলে কি জিনিস, কিভাবে কাজ করে, কোথায় কোথায় প্রয়োগ করা যায়, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা যদি না বুঝো তাহলে কিন্তু তুমি কোশ্চেনই ধরতে পারবে না যে এখানে আমি কোন কনসেপ্টের উপরে বেস করে এই ম্যাথটা দিছে। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা কনসেপ্ট এখন থেকেই যেটা পড়বা খুব কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রবলেম সলভিং। এটা একদম ক্রুশাল। প্রবলেম সলভিংয়ের যে স্কিলটা, এটা তোমার শুধু বুয়েটের অ্যাডমিশনের জন্য না, যে কোনো অ্যাডমিশনের জন্য, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্যই খুবই দরকারি প্রবলেম সলভিং স্কিল। মানে তোমারে ধরো তুমি একবারে দুনিয়ার সব কোশ্চেন, সব কনসেপ্ট পড়ে একবারে শেষ করে ফেলছো, কিন্তু তুমি কোশ্চেন সলভ করো নেই, প্রবলেম সলভ করো নেই, তাহলে কিন্তু পারবা না। কারণ এক এক সময় এক এক রকম প্রবলেমে এক এক রকম সিনারিও তৈরি হয়। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে তোমার এটার কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু তোমারে যদি কি বলবো ভালোভাবে বুঝতে হয়, বা ক্যালকুলেশনগুলোতে যদি তোমার ভালো লেভেলের দক্ষতা তৈরি করতে হয়, তাহলে তোমাকে অনেক অনেক প্রবলেম সলভিং করতে হবে। যদি এটা তুমি এই যে কোশ্চেন সলভ করলেও পাবা, বাট স্টিল এই কোশ্চেন সলভিংয়ের পাশাপাশি তুমি অ্যাডমিশনের কোশ্চেন তো সলভ করবাই, তার পাশাপাশি অনেক প্রবলেম সলভ করতে হবে। এইটার ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমাদের বইয়ে দেখবা, যার বই তোমরা পড়ো অনেক 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 কোশ্চেন থাকে। ঠিক আছে, তো মনে করো বইসা নাই থাইকা এই কোশ্চেনগুলো সবগুলোই সলভ করার ট্রাই করবা, প্রেফারেবলি গোটা বইয়ে যা কোশ্চেন আছে সবই সলভ করবা একবার করে হলেও। আর তারপরে ধরো তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে ধরে সলভ করলে সেটা আলাদা হিসাব, কিন্তু অনেক অনেক প্রবলেম তোমার সলভ করতে হবে। প্রবলেম সলভিংয়ের যে স্কিলটা, এটা যদি তোমার না থাকে তাহলে তুমি বোর্ড অ্যাডমিশন টেস্টে কিন্তু ভালো করতে পারবে না, কারণ ওইখানে কোশ্চেনগুলো এইভাবে সেট করা থাকে। লাস্ট, আচ্ছা এখন এটা যদিও তোমাদের সিনিয়র ভাই আপুদের জন্যও বলে দিতে হইতো, যদিও তাদের জন্য আমি রাখি নাই, যাই হোক পুরোটা যদি দেখো তাহলে এটাও তোমরা এর মধ্যে ইনক্লুডেড পেয়ে যাবা, যে যদি তোমাদের টপ 50 তোমরা টার্গেট করো তাহলে আইআইটির কোশ্চেন সলভ করতে হবে, এটাও মাস্ট। এখন কিন্তু বুয়েটে এই আইআইটির কোশ্চেন অনেক তুইলা টুইলা দেয়, হুবহু তুইলা দিছে বিগত বছরগুলোতে। আমাদের সময় যেটা ছিল, আমাদের সময় আইআইটির কোশ্চেন আসে নাই, আমাদের সময় হচ্ছে বিগত কয়েক বছর আগের বই থেকে কোশ্চেন আসতো। আমার মনে আছে আমার একটা ফ্রেন্ড বইটা টপ 20-তে ছিল, তো ওর হচ্ছে যে একটা কোশ্চেন আসছিল যেটা আমি একদমই মানে বুঝিই নেই, আমি মনে করছি এটা মনে হয় সিলেবাসের বাইরের থেকে দিছে, মানে এটা আমাদের বইয়ে ছিল না আর কি, আমি যে বই পড়ছিলাম ওই বইয়ে ছিল না। তো ওই বই যেই কোশ্চেনটা দিছিল ওইটা হচ্ছে 3 বছর আগের, 3 বছর আগের যে বই আছে সেই বইয়ে একটা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টের উপর থেকে একটা ম্যাথ দিছে। তো আমি তো আর 3 বছর আগের বই পড়ি নাই, আমার যে ফ্রেন্ড 3 বছর আগের বইও পড়ে গেছে ও পারছে, আমি পারিনি। ঠিক আছে, তো আমাদের সময় এরকম দিত। তোমাদের এখন কারেন্ট ট্রেন্ড হচ্ছে তারা এই আইআইটির কোশ্চেন কিছু দিয়ে দেয়। তো টপ 50-তে থাকতে গেলে তোমাকে তো অবশ্যই এক্সেপশনাল কিছু করতে হবে। তো এই এক্সেপশনাল জিনিসটা হচ্ছে এই যে আইআইটির কোশ্চেন সলভ করা। ঠিক আছে, তো এই যারা টপ 50 টার্গেট করতেছো তাদের যদি প্রিপারেশন মোটামুটি, যারা এইচএসসি দিলা এবারই, তোমাদের যদি প্রিপারেশন অলরেডি বেশ ভালো থাকে এবং তোমার টার্গেট থাকে যে না আমি বুয়েটে একেবারে সামনের দিকে আমার র্যাঙ্ক লাগবে, তাহলে অবশ্যই আইআইটির কোশ্চেনটা সলভ করে যাবা। কোশ্চেনটা না, কোশ্চেনগুলো বেসিক্যালি। ঠিক আছে, এখন লাস্ট, যদিও এটা আসলে এখন আর শুধু বুয়েট অ্যাডমিশনের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে আমি আরও কিছু জিনিস তোমাদের জন্য
রেডি করছি, সেটা হচ্ছে তোমরা কোনটার প্রিপারেশন নিবা। তোমরা কি রিটেনের প্রিপারেশন নিবা নাকি এমসিকিউ এর প্রিপারেশন নিবা? একটা জিনিস বুঝো, আমি তখন তো বুয়েট অ্যাডমিশনের কথা বললাম, তো বুয়েট অ্যাডমিশনে কি আসে বলো তো, 60টা কোশ্চেন আসে, 60টাই বড় কোশ্চেন, যেগুলাতে প্রত্যেকটাতে 10 করে 600 মার্কস। সো পুরোটাই কিন্তু রিটেন। আগে কি ছিল, আগে কিন্তু রিটেনের পাশাপাশি প্রিলিতে এমসিকিউ ছিল। তো প্রিলি ক্রস করার জন্য কিন্তু তুমি এমসিকিউ এর প্রিপারেশন নিতা। আর তোমরা এটা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আসো বেশিরভাগেরই জানার কথা যে বুয়েট ছাড়া বাকি ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এমসিকিউ আসে, কুয়েটে এমসিকিউ আসে, রুয়েট এমসিকিউ আসে, চুয়েটে এমসিকিউ আসে। তো এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে তোমাদের এমসিকিউ এর মানে এমসিকিউ সলভ করার যে কি বলবো, বা তোমার এমসিকিউর উপরে যে এক্সামগুলো হয় এগুলো কিন্তু দিতে হবে, এমসিকিউ সলভ করার উপরে ভালো দক্ষতা থাকতে হবে আর কি, এমসিকিউ খুব ফাস্ট ফাস্ট সলভ করতে পারতে হবে। তো এটা তো তুমি বুয়েটের জন্য প্রিপারেশন নিলে তুমি কিন্তু এটা আসলে করবা না, তুমি শুধু রিটেন 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 করে চলে যাবে। তো রিটেন ছাড়া তোমার মাথাতে আর কিছুই ঢুকবে না। তো এই জন্য একটু রিস্ক আছে। যারা একদম পিওর তোমাদের কি বলবো ধ্যান জ্ঞান সব হচ্ছে বুয়েট, তাদের জন্য যে যদি বুয়েটে ক্র্যাক করতে না পারো তখন কিন্তু বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতেও চান্স পাওয়া এবার একটু টাফ হয়ে যাবে, কারণ তোমাদের এখন আর বুয়েটের ওই এমসিকিউটা নাই। তো তোমরা এমসিকিউ তো কিছুই পড়বা না, তোমরা খালি রিটেন পড়বা বা রিটেনের কোশ্চেন খালি সলভ করবা। তো তখন দেখা যাবে যে অন্যান্য যদি বাই চান্স বুয়েটে চান্স না পাও তখন অন্যান্যগুলোতে কিন্তু তোমাদের চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে, কারণ এমসিকিউ তোমরা একদমই সলভ করো নাই, এটার তোমাদের কি বলবো যে প্র্যাকটিস একদম জিরো। এই জন্য কোনটা পড়বা এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে খুব ভালোভাবে চিন্তা করবা যে কিভাবে এটারে তুমি ব্যালেন্স করবা। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট আছো, যদি ডিরেক্ট বুয়েটই তোমার টার্গেট হয় তাহলে তুমি বাদ দাও সব, খালি রিটেন পড়ো। কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার ঢুকতে পারলেই হলো, সেক্ষেত্রে বুয়েটে তো তুমি অবশ্যই ট্রাই করবা, রিটেন পড়বা ভালো করে, এটা কাজে দেয়। রিটেনে যদি তুমি ভালো দক্ষতা অর্জন করো তাহলে এমসিকিউতেও কিন্তু তোমার সময় একটু কম লাগবে, বাট স্টিল এমসিকিউ কিন্তু সলভ করতে হয়। এমসিকিউ একদম তুমি সলভ করলে না, তারপর তুমি এক্সপেক্ট করলে যে এমসিকিউ সলভ করতে দিলে আমি ধাপা ধাপ সব করে দেবো, এটা কিন্তু পারবা না। তো এই জন্য ব্যালেন্স কিভাবে কি করবা এটা এখন থেকেই চিন্তা করে নিবা যে কোন দিকে যেতে চাচ্ছ তুমি, এবং তুমি ঠিক কতটুকু নিতে পারবা। প্রেফারেবলি তুমি যখন রিটেনের প্রিপারেশন নিবা তার পাশাপাশি কিছু এমসিকিউরও প্রিপারেশন নিবা, এমসিকিউর প্রিপারেশনটা জিরো করো না। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষাতে দেখবা যে রিটেনের পাশাপাশি কিন্তু আমার সময় যেটা ছিল আর কি, রিটেনের পাশাপাশি কিন্তু আমাদের কিছু এমসিকিউও থাকতো। তো যারা খুব বইয়ের টার্গেট করতো তারা কি করতো, খালি রিটেনের অ্যান্সার করতো, এমসিকিউ অ্যান্সারই করতো না। ঠিক আছে, তো তোমরা যারা শুধু মানে বুয়েট না শুধু যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টার্গেট করতেছো, তোমরা রিটেনের পাশাপাশি এমসিকিউগুলো অবশ্যই একটু শিখে যাও বা করে যাও, এগুলো অ্যান্সার করার ট্রাই করবা। বুঝছো? আচ্ছা, নেক্সট, তো কোনটার প্রিপারেশন নিবা? আমরা যদিও শুধু বুয়েট অ্যাডমিশনের কথা বলতেছি, এখন আমি চলে আসলাম জেনারেল, মানে কি বলবো ইন জেনারেল। তোমরা এখন পাস করে বেরোয়ছো, এখন চিন্তা করতেছো যে কোথায় কি করব না করব, ঠিক আছে, কোন দিকে যাব, কোথায় প্রিপারেশন, কোনটার জন্য প্রিপারেশন নিব, তাদের জন্য এই এই জিনিসটা। তা আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর আর কি। কেন বলো তো? এর পিছনে রিজন হচ্ছে যে তোমরা দেখবা যে তোমাদের অনেক ভাইয়ারাই যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেয় ওরা বুয়েটেও চান্স পায়, ঠিক আছে, আবার ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পায়, আবার মেডিকেলেও কিন্তু চান্স পায়। ঠিক আছে, কিন্তু তুমি এমন দেখবা না যে ইউনিভার্সিটির প্রিপারেশন নিছে কিন্তু বুয়েটেও চান্স পাইছে, মেডিকেলেও চান্স পাইছে, বা মেডিকেলের প্রিপারেশন নিছে বুয়েটেও চান্স পাইছে, আবার কোনো ইউনিভার্সিটিতেও চান্স পাইছে, এরকম কিন্তু খুব রেয়ার, এটা অলমোস্ট এরকম পাওয়া যায় না। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার বাকি দুইটাও ক্র্যাক করতে পারার একটা সম্ভাবনা থাকে। এই জন্য প্রেফারেবলি তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা নিবা। এখানেও বেশ কিছু কথা আছে, অনেক কিছু তোমাকে চিন্তা করতে হবে এখানে। তো কি কি চিন্তা ভাবনা করবো, তোমাদের অনেকের অনেক রকম প্যাশন আছে, ধরো তোমার প্যাশনই হচ্ছে ইউনিভার্সিটি, তো তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিও না, তুমি অবশ্যই ইউনিভার্সিটির প্রিপারেশন নিবা। যাদের প্যাশনই হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো বা যে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, পাবলিক ইউনিভার্সিটি। যাদের মেডিকেলে প্যাশন আছে তারা অবশ্যই মেডিকেলেরই প্রিপারেশন নিবা, বাট মেডিকেলের প্রিপারেশনটা কিন্তু একটু রিস্কি। ঠিক আছে, তো আমার দেখা মতে যারা মেডিকেলের প্রিপারেশন নেয় অ্যান্ড কোনো কারণে মেডিকেলে চান্স পায় না, তারা কিন্তু কোনো জায়গাতেই চান্স পায় না।
তো এই জন্য মেডিকেল প্রিপারেশনটা একটু রিস্কি। মেডিকেল প্রিপারেশন নিলে অবশ্যই একবারে জান প্রাণ দিয়ে পড়তে হবে, যে এটাই জীবন, এটাই মরণ, এর বাইরে কিচ্ছু নাই। ঠিক আছে? তো যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, দয়া করে খুব 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 বেশি পরিমাণে পড়াশোনা করবা, যাতে কোনোভাবে না ছুটে, এটা যেন মিস নাই হয়। ঠিক আছে? এখন আমি বলতে চাচ্ছি, ধরো ইন জেনারেল তুমি একটা স্টুডেন্ট, তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, অত ভালো না আবার অত খারাপও না। ঠিক আছে? তো এই অ্যাভারেজ স্টুডেন্টগুলো কী করবে? তো তোমাকে অনেক কিছু চিন্তা করতে হবে, যে তোমার অলরেডি তুমি এইচএসসি যে দিছো, তোমার মোটামুটি কনফিডেন্স কেমন? তুমি যদি মোটামুটি কনফিডেন্ট হও যে না আমি পারবো আর কি, ইঞ্জিনিয়ারিং কোনো একটাতে চান্স পাবো, বা তোমার যদি এরকম কনফিডেন্স থাকে যে না আমি বুয়েটের জন্য প্রিপারেশন নিলে বুয়েটের টিকার সম্ভাবনা আছে, তোমার মনে হচ্ছে যে তোমার বুয়েটের টিকার সম্ভাবনা আছে, তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে আমি বলবো যে অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নাও। পুরোটাই লিখি, নাহলে অড দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর যদি তোমার কনফিডেন্স একটু লো থাকে, যদি মনে হয় যে না ইঞ্জিনিয়ারিং আমার জন্য একটু টাফ হয়ে যায়, ঠিক আছে, তাহলে তুমি ইউনিভার্সিটি প্রিপারেশন নাও। এটা কাদের জন্য বলতেছি আমি? এটা তাদের জন্য বলতেছি যে যাদের জাস্ট কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলেই হলো, একটা সিট পাইলেই হলো। এদের ক্ষেত্রে তোমাদেরকে এই তিনটা অপশনের মধ্যে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিলেক্ট করতে হবে। ধরো তুমি যদি কনফিউজড স্টুডেন্ট হও, কাইন্ড অফ কনফিউজড বলতে আমি বোঝাচ্ছি যে তুমি এখনও চিন্তা করে ঠিক করতে পারো না যে তুমি কোন দিকে যাবা, কী নিয়ে পড়াশোনা করবা, এবং তোমার মনে হচ্ছে যে তোমার জাস্ট একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট হইলেই হয়, সেই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব যে ইঞ্জিনিয়ারিংয়েরই প্রিপারেশনটা তোমরা নাও। ঠিক আছে? ইউনিভার্সিটি না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, লাস্টের দিকে দেখবা যে ইউনিভার্সিটিরও মানে কি বলবো, কিছু এক্সাম দেওয়ার সুযোগ পাওয়া যায়, ভর্তি টর্তি হয়ে শেষের দিকে যে ইউনিভার্সিটির মানে কি বলবো লাস্টে যে এক্সামগুলো হয় ইউনিভার্সিটি অ্যাডমিশনের, ওইগুলো কয়েকটা এক্সাম দিবা আর কি, তাহলে দেখবা যে মোটামুটি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সুবিধাটা কি? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ওভারঅল কি বলবো পড়াটা একটু আগায় থাকবে আর কি। ইউনিভার্সিটিতেও কিন্তু ক্যালকুলেশন আসে, ইঞ্জিনিয়ারিংগুলোতেও ক্যালকুলেশন আসে, মানে আসে। প্লাস তুমি ইঞ্জিনিয়ারিংকে প্রিপারেশন নিলে তোমার হাতে অনেক রেঞ্জ থাকবে, মানে তোমার কি বলবো যে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকবে। তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবা, তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, কিন্তু তুমি ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে তো ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিতে পারবে না, তোমার সাহসেও কুলাবে না। সেই জন্য আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন। যদি তোমার হাতে সুযোগ থাকে তাহলে অবশ্যই এটা ট্রাই করবা। আচ্ছা, এবারে যারা পরীক্ষা দিলা তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে বেস্ট টাইম। এটা কোত্থেকে নিছি সেটা একটু আমি বলি। এটা আসলে রাইট কোট না, অ্যাকচুয়াল যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে এরকম: দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ 20 years ago, বাট দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও। অর্থাৎ একটা গাছ রোপণ করার জন্য বেস্ট টাইম ছিল 20 বছর আগে, এখন সেকেন্ড বেস্ট টাইম হচ্ছে এখন বর্তমান সময়। তো তোমাদের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। তোমাদের জন্য বেস্ট টাইম আসলে প্রিপারেশন নেওয়ার, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার বেস্ট টাইম ছিল হচ্ছে 2 বছর আগে, যখন তোমরা কলেজে উঠছো তখন। কিন্তু তার মানে এই না যে তোমার লাইফ শেষ, তোমার ওইটা ছিল বেস্ট টাইম। বাট এখন যখন তোমার পরীক্ষা শেষ, এখন সেকেন্ড বেস্ট টাইমটা এখনই, লাইক রাইট নাও। তুমি যদি মনে করো যে আচ্ছা পড়ি নাই, কোনো মতে এইচএসসি দিলাম, আর কি হবে, অ্যাডমিশন তো কোথাও আমার হবে না, তো এরকম চিন্তা করার কোনো দরকার নাই। তোমার হাতে এখনও সময় আছে, তুমি যদি এই মুহূর্ত থেকে শুরু করো তাহলে তুমি বেশ ভালো করতে পারবা, অবশ্যই ভালো একটা পজিশনে পৌঁছাইতে পারবা। কিন্তু তোমাকে এখনই স্টার্ট করতে হবে, আর ডিলে করা যাবে না, কারণ তুমি অলরেডি অনেক পিছিয়ে পড়ে গেছো। আচ্ছা, আর যারা এবার কেবল এসএসসি দিলা, সামনে এইচএসসি দিবা, তো তোমাদের জন্য সাজেশন হচ্ছে রেজাল্ট দেওয়ার পর থেকেই তোমরা স্টার্ট করো, তোমরা আর দেরি করো না, তোমাদের হাতে সময় আছে, কিন্তু সেই সময়টাকে কাজে লাগাইতে হবে। তোমরা যদি হেলায় হেলায় সময়গুলোরে নষ্ট করে ফেলো, তাহলে যখন তোমার খুব দরকার পড়বে তখন দেখবা যে তোমার হাতে আর সময় নেই। সময় খুবই কি বলবো খারাপ একটা জিনিস। টাইমটা হচ্ছে মানুষের সবচাইতে বড় এনিমি, সবচেয়ে বড় শত্রু। সময় যদি তোমার পক্ষে থাকে, গোটা দুনিয়া তোমার কাছে মানে কি বলবো পানি মনে হবে। আর যদি টাইম তোমার বিপক্ষে চলে যায়, তাহলে দেখবে যে তুমি একেবারে সর্বোচ্চ চেষ্টা করতেছো, স্টিল তোমার লাইফে কিছুই ওয়ার্কআউট করতেছে না। এই জন্য টাইম যাদের হাতে আসে, তোমরা এই টাইমটাকে নষ্ট করো না, এটারে কাজে লাগাও। এখন থেকে যদি স্টার্ট করো অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনকে টার্গেট নিয়ে যদি এখন থেকে পড়া শুরু করো, তাহলে তোমার দেখবে যে অ্যাডমিশনের টাইমে এত কষ্ট হবে না।
বেশ আরামে আরামে তুমি পার হয়ে যেতে পারবা। কিন্তু এখন যদি বসে থাকো তখন এমন অবস্থা হবে যে ওয়াশরুমে বসেও তোমার বই পড়া লাগতেছে। তো ওই রকম পর্যায়ে নিয়ে যাও না, সময় যেহেতু হাতে আছে এখন থেকেই স্টার্ট করে দাও, ঠিক আছে? তোমরা হচ্ছে ওই যে স্টার্ট কীভাবে করবে সেটা কিন্তু আমি একটু আগে দেখাই দিলাম, যে তোমাদের জন্য কিছু সাজেশন আমি দিছি। তোমরা স্টার্ট করা বলতে আমি বোঝাচ্ছি তোমরা ওই কোশ্চেন ব্যাংকগুলো একটু একটু করে সলভ করবা, বুঝছো? অ্যাডমিশনের কোশ্চেনগুলা টুকটাক সলভ করবা এখন থেকেই, ওই অ্যাডমিশনের টাইমের জন্য বসে থাকো না। পাশাপাশি এইচএসসির পড়া তো পড়বাই, যতটুকু তুমি পড়া আগায় রাখতে পারবা তত তোমার জন্যই ভালো। তো এই হচ্ছে আমার টোটাল তোমাদের জন্য কিছু গাইডলাইন বা সাজেশন বড় ভাইয়া হিসেবে। তো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই উপকৃত হবা, কিন্তু যদি খালি দেখো, মোটিভেটেড ফিল করো, তারপর ফেসবুক স্ক্রল করতে চলে যাও, তাহলে কিন্তু আসলে লাভের লাভ কিছুই হবে না। আর দিন শেষে তোমার লাইফ তোমারই, তুমি ভালো করলে তোমার নিজের ভালো লাগবে, তোমার ফ্যামিলির ভালো লাগবে। হয়তো আমার সাজেশন ফলো করে তুমি যদি ভালো করো, তারপর যদি ভাইয়াকে স্মরণ করো যে না ভাইয়া আপনি কিছু ভালো সাজেশন দিছিলেন, আপনার কথা শুনে আমার কিছু কাজে লাগছে, তো তখন হয়তো আমারও একটু ভালো লাগবে। এই জন্যই তোমাদের জন্য এতটুকু এফোর্ট আমার দেওয়া। তো সবার জন্য আমি বলবো যে বেস্ট অফ লাক, পড়াশোনার সাথে লেগে থাকো আর কি, ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে অ্যাডমিশন দাও। আজকের মতো আল্লাহ হাফেজ।